আমার কিন্তু এই অনেক দিন পর, অনেক বছর পর ইনফ্যাক্ট আপনাদের সঙ্গে লাইভে আসা। এটার মধ্যে কোথাও কোনো রকম চাটুকারিতা নেই। সত্যি আমি লাইভে খুব একটা আসিনি আপনাদের সামনে। রেগুলার পোস্ট করছি, আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি যতটা সম্ভব। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যক্তিগতভাবে দেওয়ার চেষ্টা করছি। তবুও লাইফে আসার মধ্যে একটা অদ্ভুত মজা আছে, একটা অদ্ভুত কি বলবো ম্যাজিক আছে। সেইটা কোনোদিন এর আগে হয়নি। তো আজকে ভাবলাম যে এমন একটা কাজ নিয়ে আপনাদের সামনে আসছি বা আসবো, সেটা আমার মনে হলো যে একসাথে আপনাদের অনেককে জড়ো করার এরকম একটা প্ল্যাটফর্ম যখন পাচ্ছি, তখন সেটা সদ্ব্যবহার করা উচিত। তো সেই হিসেবেই আজকে আমার লাইভে আসা। কিভাবে শুরু করব বলুন তো? উম কেমন আছি, ভালো আছি, কি করছেন? আমি তো লাইভে বসেছি এরকম না বলে যদি সরাসরি বলি যে আমার অনেক দিনের স্বপ্ন, যদিও আমার একজন বন্ধু বলেন যে উইশ লিস্টে রেখে লাভ নেই, সেগুলোকে একেবারে সামনের সারিতে আনতে হয়। আমি জানুয়ারিতেই জানেন তো যে আমি থিয়েটার প্লাস আমার যে কোম্পানিটা সেটা লঞ্চ করে ফেলেছিলাম। বাড়িতে বসে বসে নিজেই ওর লোগোটা করেছি। আমার একজন সাংবাদিক বন্ধু আছেন, তার নামটা আমি বলবো না। তিনি আমাকে অসম্ভব সাহায্য করলেন এই লোগোটা করার। ভাবছি থিয়েটার তার সঙ্গে একটা কিছু এমন একটা কিছু নাম, এমন একটা কিছু শব্দ যোগ করব, যেটাতে থিয়েটারের বাইরেও অনেক কিছু বোঝায়। আমরা বলি না গ্ল্যামার প্লাস, তো ওয়াই নট থিয়েটার প্লাস? এরকম ভাবতে ভাবতে হঠাৎ একদিন ভাবলাম যে থিয়েটারটা থাকবেই, কারণ আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা সেটা তো থিয়েটারই। তো ন্যাচারালি থিয়েটার আমাকে অনেক কিছু দিয়েছে। একটা সময়ের পর আমি সেদিনই বলছিলাম যে আম কিছুটা অভিজ্ঞতা, কিছুটা বয়স, কিছুটা অর্থ, এই ৩ টেই যখন হয়েছে, তখন সেই ৩ টেরই সদ্ব্যবহার করা উচিত। তো সেই জন্য ভাবলাম যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যেখানে আমি থিয়েটার থেকে যা, যা পেয়েছি, সেই সমস্ত অভিজ্ঞতাগুলোকে এক করে এমন একটা কিছু করি, আর আমি বায়োপিক করতে বরাবরই ভালোবাসি। আপনারা দেখেছেন যারা আমার আমার কাজ দেখেন স্ক্রিনে, তারা জানেন যে আমি সবসময় মহিলা কেন্দ্রিক ছবি করেছি, করেছি, করি, ভবিষ্যতেও করব। এবং আমি বায়োপিক ইনফ্যাক্ট আমি অনেক ইন্টারভিউতে বলেওছি যে আমার খুব অটোবায়োগ্রাফি পড়তে ভাল লাগে এবং বায়োপিক করতে ভাল লাগে। তো যখন থিয়েটার মানে মঞ্চস্থ করব ভাবলাম, মঞ্চে নিজেকে আবার আনবো ভাবলাম, তখন ভাবলাম বায়োপিক দিয়ে শুরু করব এবং এমন একজনের চরিত্র দিয়ে শুরু করলাম যে না, আমরা দেখুন পেশাদার থিয়েটারে আমাদের যে ৪ জন কিংবদন্তি অভিনেত্রী ছিলেন, যেমন নটি বিনোদিনী বহুল চর্চিত, তিনকড়ি দাসী লেডি ম্যাকবেথের জন্যে মানে উনি বিখ্যাত, এবং এই তারা সুন্দরী। প্রভাদেবী অনেক পরে আসে, আমরা ঋত্বিক ঘটকের ছবিতে প্রভাদেবীকে দেখেছি। কিন্তু আমার বরাবরই মনে হয়েছে যে তারা সুন্দরী যেন বড্ড অবহেলিত। এরকম একজন ভার্সেটাইল অভিনেত্রী যাকে বলা হতো, মানে আমাদের ইয়েতেই আছে, স্ক্রিপ্টে আছে যে এই আমি তারা, আমি বিরুদ্ধ গুণের অধিকারী, মানে একদিকে ট্র্যাজেডি একদিকে কমেডি, এই দুই গুণ প্রদর্শনে তারা সুন্দরী অপূর্ব অনিন্দ। তো এরকম একজন মানুষ যে জীবনের ঘাত প্রতিঘাতও যেন ওই রকম ট্র্যাজেডি আর কমেডি মিশিয়েই তার জীবন, কখনো দুঃখ কখনো হাসি, হয়তো প্রত্যেক অভিনেত্রীর জীবনেই সেটা আছে। তারা সুন্দরীকে আমার বরাবরই মনে হয়েছে বড্ড নেগলেক্টেড। এমন একজন অভিনেত্রী, এমন একজন ভার্সেটাইল দমদার অভিনেত্রী, তার না খুব একটা ছবি পাবেন না আপনারা, কোনো আর্কাইভ নেই সেই অর্থে। এবং কোনো ছবি হয়তো একটা দুটো ছবি, সেটা খুব ব্লার্ড। এতগুলো চরিত্র করেছেন, শেষে বলছে যে আমি তো মানে একটা অদ্ভুত জীবন, ওর জীবন চরিত্রটা দিয়ে উনি বুঝিয়েছেন যে তিনি কখনো হেরে যাবার মানুষ ছিলেন না। বারবার আঘাত পেয়েছেন, বারবার উঠে দাঁড়িয়েছেন, বারবার প্রমাণ করেছেন যে প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণ থাকলেই মান আছে, আর আছে অস্তিত্বের সন্ধান। তো এরকম একটা চরিত্র নিয়ে কাজ করার ইচ্ছে আমার ছিল। এবং আহ, যখন উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হচ্ছিল এই কাজটা নিয়ে, প্রবুদ্ধ ব্যানার্জি যিনি আমার মিউজিক ডিরেক্টর,
প্রবুদ্ধদার সাথে আমার ফিল্ম থেকে আলাপ অবভিয়াসলি। আর আমি এটাকে ঐরকমভাবেই আপনাদের সামনে নিয়ে আসতে চেয়েছিলাম। আমি চেয়েছি তারা সুন্দরী বা এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করতে যেটা প্রত্যেকটা জেনারেশন তার জীবন দেখে মুগ্ধ হবেন। আর এটা তো কোনো ডকুমেন্টেশন নয়। তার জীবনটা না একটা যেন জলজ্যান্ত ছবি। এত ঘাত প্রতিঘাত, এত তার মধ্যে কি বলবো বলে না ডন কো পাকড়না মুশকিল নেই নামুমকিন হে। তো একটা যেন আমার যেন মনে হয় যেটা ডনের মতো চরিত্র তারা সুন্দরীর। একটা অদ্ভুত গ্ল্যামার, একটা অদ্ভুত তার মধ্যে একটা দার্ঢ্য, তেজ, মানে হারবো না এরম একটা মানসিকতা, এইটা আমাকে খুব টানতো। অ্যান্ড অবভিয়াসলি যাকে নিয়ে কোনো আর্কাইভ নেই, এখানে অনেকগুলো এসছে। আচ্ছা বেশ, কি লিখেছেন? এটি লিখেছেন আগরওয়াল, বিষ্ণু আগরওয়াল, উনি লিখেছেন সো বিউটিফুল। কোনটা, তারা সুন্দরী না গার্গী? আচ্ছা, তারপরে পার্থ প্রধান লিখেছে দারুণ। হুম, আচ্ছা, তারপরে রণবীর সাহা লিখেছেন ইজ থিয়েটার সেম অ্যাজ সিনেমা? ও ইয়েস, ইটস নট দ্য সেম অ্যাজ সিনেমা, কিন্তু ফিল্মের মাত্রাটা তো অন্য। থিয়েটার আপনাকে শেষ শেষ সারিতে যে দর্শক বসে রয়েছে তার প্রতিও আপনার দায়বদ্ধতা আছে। আপনার প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা স্বরক্ষেপণ তার কাছে পৌঁছতে হবে। আর সিনেমা বোধ একদম সামনে, যেন একেবারে নিজের মধ্যে থেকেই বের করে, মানে মানুষ দেখে নেবেন, সে তো দূরে নয়, তার সামনে বসে সে ফিল করছে। মাত্রা আলাদা, অভিনয় তো অভিনয়, কিন্তু মাত্রাটা আলাদা। আমরা কিন্তু এখানে, আমি কেন আজকে আপনাদের কাছে এসছি আপনাদের বলে রাখি, আমাদের 1 নভেম্বর এবং 2 নভেম্বর জিডি বিড়লা সভাঘরে, যেটি একদম বালিগঞ্জ পোস্ট অফিসের সামনে, নিশ্চয়ই আপনারা সকলেই জানেন, জিডি বিড়লা সভাঘরে আমাদের এই থিয়েটারটি, মানে তারা সুন্দরী মঞ্চস্থ হবে। এবং আমাদের টিকিট কিন্তু অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে ডিস্ট্রিক্ট লেভেলে, আপনাদের থার্ড বেলে এখানেও, এবং বিএমএস অর্থাৎ বুক মাই শোতে। তো সেখানে গিয়ে আপনারা টিকিট বুক করতে পারেন 1 এবং 2 এর জন্য। তবে ওইটা যেটা বলছে, আমরা কিন্তু একেবারেই এখানে থিয়েটার, হ্যাঁ, কথা প্রসঙ্গে আমরা যখন আড্ডা মারতে বসি তখন তো নানা রকম কথাই হয়, নানা রকম আলোচনা হয়। এই আলোচনাটা আসতেই পারে, থিয়েটার আর ফিল্মের তফাৎ কি, ফিল্ম কি তাহলে আলাদা, থিয়েটার কি তবে আলাদা? কথা দিচ্ছি সেটা নিয়ে আরেকদিন আপনাদের সামনে লাইভে আসবো। কিন্তু আজকে শুধুমাত্র তারা সুন্দরী কার যেটা আপনাদের বলছিলাম, কি হয়, আমি যেমন একা আজকে আপনাদের সঙ্গে মানে গপ্প করতে বসেছি, আপনাদের সঙ্গে একটা সরাসরি আমরা যখন রেডিও করতাম বলতাম কানে কানে দেখা। আর এটা যেন চক্ষু এবং মানে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের মতো। যদিও আপনাদের এখন দেখতে পাচ্ছি না, লাইভে আপনারা আসছেন, আপনাদের মেসেজগুলো আমি পড়তে পারবো। তবে থিয়েটার প্লাস নিয়েও যদি বলতে হয়, এটা তো একটা স্বপ্ন, কিন্তু স্বপ্নটাকে স্বপ্নে রাখিনি, সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করেছি। এবং এমন একটা চরিত্র নিয়ে, এমন একটা প্রোডাকশন নিয়ে আপনাদের সামনে আসছি, সেটা শুধু মহিলা কেন্দ্রিক প্রোডাকশন বলে নয়, কিন্তু এটা বোধহয় সমস্ত অভিনেতা একটা ভেতরের জ্বালা, একটা ভেতরের বেঁচে থাকার তাগিদ, নিজেকে প্রমাণ করার তাগিদ। হ্যাঁ, ডেফিনেটলি এখানে তারা সুন্দরী। আমার আমার মনে হয় যে কোথাও একটা তারা সুন্দরী যেন শুধু তারা, মানে তো শুধু তারা সুন্দরী যেন নয়, এ যেন সবাই তারা, সবাই যেন স্টার, সেই তারাই স্টার। এবং আমি তো মনে করি যে সমস্ত মহিলারা সকাল থেকে রাত অবধি মানে শ্বশুর শাশুড়িকে দেখছেন, মানে ইনলজ দেখছেন, দেওরকে দেখছেন, ছেলে মেয়েকে সামলাচ্ছেন, রান্নাবান্না করছেন, ঘর সংসার করছেন, নিজের জন্য একটু সময় রাখছেন, তারাও কিন্তু স্টার, তারাও এক একজন তারা সুন্দরী। আমার এই তারা সুন্দরী প্রজেক্টটা আপনাদের সবার জন্য। ইনি একজন অভিনেত্রী, অর্থাৎ তারা সুন্দরী একজন অভিনেত্রী, হয়তো আমার মতো, হয়তো আমার মতো আরো অনেকের মতো। কিন্তু আমি মনে করি যে তারা সুন্দরীর নামের মধ্যে এমন একটা ম্যাজিক আছে, যেই ম্যাজিকটা যেন সবাইকে বলে ইয়েস,
আমিও একজন তারা, আমিও একজন স্টার। এখানেও আমাদের একটি ডায়লগ আছে জানেন তো, যে যে আমি কিংবা বিনি দিদি মানে নটি বিনোদিনী কিংবা তিনকুড়ি দিদি না থাকলে কে ফুল ফোটাতো তোমাদের এই রঙ্গমঞ্চে। ঠিক আমি তেমনি বলি যে সংসারের ওই কর্ত্রীরা না থাকলে কে ফুল ফোটাতো আপনাদের এই সংসারে। তাই এই তারা সুন্দরী শুধু আমার বা আমার মতো অনেক অভিনেত্রীর গল্প নয়, আমার বা আপনার মতো অনেক গৃহলক্ষ্মীদেরও গল্প, যাদের জীবনেও কিন্তু ট্র্যাজেডি এবং কমেডি সমানভাবে আছে। আরও এসছেন কেউ কেউ, আমি দেখিনি, অনেক দিন পরে দেখছি। আচ্ছা, তারপরে এটা কে লিখেছেন? এটা লিখেছেন আচ্ছা বিপিন ভোরা, তাই তো? আচ্ছা, অতনু সরখেল লিখেছেন, ইজ ইট লাইভ নাও? ইয়েস, ইটস লাইভ নাও। হ্যালো। আচ্ছা, আবার বিপিন ভোরা লিখেছেন, হাউ আর ইউ? আমাকে দেখে যতটা ভালো মনে হচ্ছে আমি তার থেকেও ভালো আছি, কারণ আমি একটা কাজের মধ্যে আছি, একটা ক্রিয়েশনের মধ্যে আছি। ইয়েস, ওকে, লাইভ, আচ্ছা, ওকে। তো আমাদের গানগুলো নিয়ে বলি, যে গানগুলো, এখানে গান নয়, এই গান সংলাপ। কারণ আমি সবসময় মনে করি থিয়েটারের গান হচ্ছে গান নয়, থিয়েটারের গান তখনই অনেক বেশি মধুর হয়, তখনই সেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায় যখন সেটা একটা সংলাপের মতো আসে। যখন একটা জায়গা আছে, খুব ছোট ছোট করছে, আমি আপনাদের সামনে আবার লাইভে আসবো ঠিক 1 আর 2 তারিখের আগেই, মানে 1 তারিখের আগে, আমার ফার্স্ট শো এর আগে, যেখানে তারা সুন্দরী বলছে যে কথা বলতে বলতে যখন সে কষ্ট পায়, তখন সে বলছে যে একটা জায়গায়, যে এত আমি বোঝালাম সে তো বুঝলো না, তবু তো সে নাহি, তো সে আমায় আরো দোষে অকারণে যে যাতো না যতনে। এইগুলো সবটাই সংলাপের মতো, এগুলো কখনোই গান নয়। আমি সবসময় মনে করেছি, আমার যখন যাত্রাপথ শুরু হয়েছিল, থিয়েটার থেকেই তো হয়েছিল, সেখানেও কিন্তু আমি শিখেছি যে থিয়েটারের গান কখনো গান নয়, থিয়েটারের গান তখনই সফল হবে যখন সেটা সংলাপের মতো করে মানুষের হৃদয়ে এসে গাঁথবে। কেন গান তো গান, আমি তো আর প্রথাগত সঙ্গীত শিল্পী নই, আমি তো গান শিখে করছি না, গান নিশ্চয়ই শিখছি, মানে এই থিয়েটারের জন্য যে গানগুলো দরকার সেটা, কিন্তু তার জন্য আমার যে একটা প্রথাগত শিক্ষা আছে এটা তো আমি বলতে পারবো না। আমি গান করেছি, সংলাপ অনুযায়ী গান করেছি। যখন বলছে যে বাঁকা শীতে ছড়ি হাতে ভাতার এসেছে, মানে সেই সময়টাকে ধরার জন্য যে ধরনের গান, যে ধরনের সুর, সেটাই প্রবুদ্ধ ব্যানার্জি করেছেন এবং সেভাবেই উনি আমাকে শিখিয়েছেন। এবং আমার যে পোশাক করেছেন অভিষেক রায়, আমরা সেটাও একটা, তবে ডেফিনেটলি আমরা সবসময় মাথায় রেখেছি যে এমন কিছু আমরা করব না, এমন কিছু তারা সুন্দরী এমনভাবে মঞ্চে আসবে না যেটা মানুষ বুঝতে পারবে না। তারা সুন্দরীকে দেখে অনেক মহিলা মনে করবেন যে তারা অভিনেত্রী না হয়েও তারাও যেন এক একটা স্টার, তাদের ভূমিকা, কেউ সংসারে তারা, কেউ মঞ্চে তারা। আর সেটা যখন হবে, সেটা যখন আমি রিলেট করতে পারবো, তখনই আমার তারা সুন্দরী সফল হবে, এটা আমি মনে করি। আরো অনেকে আসছেন, এটা লিখছেন মনোজিতা চক্রবর্তী, তো আপনার কাজ সব সময় অনবদ্য, আচ্ছা আচ্ছা, স্পষ্ট উচ্চারণে, সক্রিয় অভিনয়, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনিও, ধন্যবাদ। এবং আমি চাইবো যে আপনারা যে যেখানেই থাকুন, আমি চেষ্টা করব জিডি বিড়লার বাইরেও, কারণ আমি চেষ্টা করব প্রত্যেক মাসেই এটা অন্তত
আপনাদের বিভিন্ন জায়গায় মানে কলকাতা শহরের এবং কলকাতা শহরের বাইরেও আমাদের শো হবে অনেক, যে তারা সুন্দরী সবার কাছে পৌঁছে যাক। এটাও তো আমার একটা একটা মানে সেটাতেও তো আমি সফল হব যখন তারা সুন্দরী, কেন তারা সুন্দরী করছি? কারণ তারা সুন্দরীকে নিয়ে কোনো আর্কাইভ নেই। তারা সুন্দরীকে নিয়ে সেরকম কোনো কাজ হয়নি। আমি তো একটা কঠিন পথই বেছে নিলাম। যদি আমি অন্য কোনো চরিত্র বাছতাম সেটি তো বহুল চর্চিত। কিন্তু তারা সুন্দরী সম্পর্কে কেউ কিছু জানেন না। সেটা একটা সুবিধেও যেমন আছে, অসুবিধেও আছে। কিন্তু আমি অসুবিধাটাকে নিয়েই কঠিন পথটাকেই বেছে নিলাম। কারণ আমি চাই তারা সুন্দরী আপনাদের কাছে যাক। তারা সুন্দরীর মতো এরকম একজন অভিনেত্রী, সে যে এক্সিস্ট করতো এবং এরকম তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী, যার জীবনটা অসম্ভব বর্ণময়, ওরকম সাহসী, ওরকম তেজ, এবং একটা সময় যখন ওনার হাতে কাজ নেই, যখন সবাই তাকে বলছে তারা বুড়ি, তখনও কিন্তু সে একটার পর একটা মানে দর্শক তাকে নায়িকা হিসেবেই চাইছে। এবং সেই তার তার সঙ্গে যার সম্পর্ক ছিল, খুব তার সঙ্গে অন্যায় আচরণ করাতে, সেই সময় ভাবুন 1800 শতক থেকে 1900 শতকের মধ্যে একজন অর্ধশিক্ষিতা, সেরকম তো শিক্ষিতা ছিলেন না, একটা জায়গায় বলা আছে যে তৎকালে অভিনেত্রীর জীবন নিন্দনীয়, সেই সময় দাঁড়িয়ে উনি মামলা করেছিলেন সেই ভদ্রলোকের নামে এবং তিনি জিতেছিলেন। আবার সেই রকম পুরুষের পাশাপাশি তার জীবনে আরেকজন এসেছিলেন, অপরেশ মুখুজ্জে, যার সঙ্গে জুটি বেঁধেও তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন 10 বছর। সে তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, অথচ তার সঙ্গে তার বিয়ে হয়নি, তাদের একটি সন্তান হয়েছিল। লিভ ইন করেছিলেন, শুধু তাই নয়, আবার যখন অমর দত্ত ক্লাসিক থিয়েটারের যুগপত্তন করে গেছিলেন, যে মানুষটা যাকে বলা হতো থিয়েটারের নেপোলিয়ন, তার বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন, তাকে অসম্মান করেছিল, তাকে অন্যায়ভাবে তার সঙ্গে ব্যবহার করেছিলেন বলে। তো এরকম নানা দিক আছে তারা সুন্দরীর, যেগুলো আমাকে খুব চমকে দিয়েছিল। একজন অভিনেত্রী তৎকালে যে শিক্ষিতা ছিলেন না, অথচ ইংরেজি মানে শেক্সপিয়ারের ডেসডিমোনা, শেক্সপিয়ারের ইংরেজি লেখা কথাগুলো শুধু শুনে শুনে মুখস্থ করে ডেসডিমোনা ক্লিওপেট্রা করেছিলেন। তো এরকম যে ট্যালেন্টেড, এরকম যে বহুমুখী প্রতিভার একজন অভিনেত্রী, তাকে নিয়ে এখন করব না, কাজ করব না তো কবে করব? তাই 1 এবং 2 নভেম্বর জিডি বিড়লা সভাঘরে আমাদের এই তারা সুন্দরী মঞ্চস্থ হবে থিয়েটার প্লাস এই প্রযোজনা সংস্থার থেকে। এবং আপনারা নিশ্চয়ই এর মধ্যে আমাদের পোস্টার লঞ্চটা দেখেছেন। আচ্ছা, কি আছে? নিখাদ বাংলা উচ্চারণ। এবং আমি যে কাজটা করছি, এটা কে লিখেছে? নিখাদ বাংলা উচ্চারণ, অতনু। আচ্ছা, সরখেল, তাই তো? আচ্ছা, এবারে হচ্ছে সারথী চ্যাটার্জি লিখেছেন অ্যাবসলিউটলি স্টানিং। আমার ধারণা যে তারা সুন্দরী দেখলেও বলবেন যে অ্যাবসলিউটলি স্টানিং, সেটা আপনারাই বলতে পারেন, এবং তার জন্যই আপনাদের 1 and 2 নভেম্বর জিডি বিড়লা সভাঘরে আসতে হবে। আমি তাই জন্যই আজকে লাইভটা করছি, এবং সেটি টিকিট অলরেডি বিক্রি হতে শুরু করেছে আমাদের থার্ড বেল এবং বুক মাই শোতে। আপনারা এই সাইটগুলোতে গিয়ে টিকিট বুক করতে পারেন। অমিত কুমার বটব্যাল লিখেছেন, ভালো আছেন? সুন্দর বাচনভঙ্গি। আচ্ছা, অতনু সরখেল। আচ্ছা, হ্যাঁ। তো আচ্ছা, আমি তারা সুন্দরী নিয়ে একটা কাজ করছি, এখানে সবই দেখছি আমার বন্ধুই, পুরুষ মহিলা নির্বিশেষে, কিন্তু মহিলাদের এখনো দেখছি না। তো তারা কি করছেন এই সময়টা? তো হ্যাঁ, এই সময়টা তো তারা একটু রেস্ট নেন। আচ্ছা, বেস্ট উইশেস, থ্যাংক ইউ সারথী চ্যাটার্জি। অমিত কুমার, আচ্ছা, বটব্যাল লিখেছেন, আচ্ছা বললাম তো, বেশ। তো আবারও বলছি যে আমাদের নাটক তারা সুন্দরী, যেটি একটি বায়োপিক, এবং তার নাটক লিখেছেন নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জি, এবং নাট্যকার এবং পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জি। প্রবুদ্ধদার অনেক ভালো ভালো কাজ আপনারা প্রচুর ফিল্মে দেখেছেন। উনি থিয়েটারও করেছেন, থিয়েটারের কাজও করেছেন, তবে ওনার সঙ্গে আমার পরিচয় কিন্তু ফিল্ম থেকেই, এবং আমারই একটি ফিল্মে বোধহয় উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। অসাধারণ মিউজিক করেছেন। অন্তত আমার এই কাজটা করতে গিয়ে আমার খুব
মনের আরাম হচ্ছে ওনার মিউজিকে। আমার মঞ্চ করেছেন শৌমিক পিয়ালি, অসম্ভব ট্যালেন্টেড একজন শিল্পী, এবং শৌমিক পিয়ালির অনেক ভালো ভালো কাজও আপনারা দেখেছেন। প্রায় ২৬ বছর ধরে ওনারা মঞ্চ করছেন, মূলত নান্দিকার থেকে উঠে আসা একজন শিল্পী সেটের। আচ্ছা, আর আমার পোশাক করছেন অভিষেক রায়, এবং আমার মঞ্চ নিয়ন্ত্রণ, ওকে তো আমি মজা করে বলি আমার ম্যান ফ্রাইডে, অম্বরীশ দাস। সে আছে আমার আমার পুরো ব্যবস্থাপনায়, মঞ্চ ব্যবস্থাপনায় এবং আমার নানাবিধ কাজে। একটা কাজ করতে গেলে শুধু তো আমাকে আপনারা মঞ্চে দেখবেন, কিন্তু আমার পেছনে ওই যে বলে না যে প্রতিমার পেছনে যে খড়কুটো, যে বাঁশ, যে ঠ্যাকনা দেওয়া হয়, এরা ঠ্যাকনা না, এরা আমার এক একটা পিলার। তো তাদের আমরা দেখতে পাবো না, ঠিক তারা সুন্দরীর মতো, জানেন তো, যে এরকম একজন ট্যালেন্টেড অভিনেত্রী, এরকম একজন ভার্সেটাইল অভিনেত্রী, এরকম একজন তেজি এবং যার মধ্যে অসম্ভব সম্মান বোধ ছিল, তাকে নিয়ে কোনো আর্কাইভ নেই, তাকে কোনো আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন, আগের জেনারেশনের কোনো আর্কাইভ নেই। আমি চাইছি আমার মতন করে সেটা নথিভুক্ত করার। আমার পুরো টিম চাইছে, শুধু আমি নয়, আমার পুরো টিম চাইছে, এবং সেই ভাবনা থেকেই তো আমাদের এই তারা সুন্দরী করার পরিকল্পনা। এবং কলকাতা শহর, ছোটবেলা থেকেই থিয়েটার করেছি। থিয়েটার, মঞ্চ আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম প্রেম। যে প্রেম আমাকে অনেক কিছু দিয়েছে। হুম, এইটাই তো সময়, তাকেও আমি আমার দিক থেকে কিছু ফিরিয়ে দিই। তো 1st and 2nd নভেম্বর জিডি বিড়লা সভাঘরে ঠিক সন্ধ্যে 7টায় তারা সুন্দরী মঞ্চস্থ হবে। আমার এই থিয়েটারটির মাঝখানে কোনো বিরতি নেই। আমরা 1 ঘন্টা 15 মিনিটের এই নাটকটি করব, উইদাউট এনি ব্রেক, এবং এটি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ হবে, অর্থাৎ 7টা থেকে 8টা 15-র মধ্যে আমাদের এই নাটকটি মঞ্চস্থ হবে। এবং আবারও বলছি, আমাদের থার্ড বেল এবং বুক মাই শোতে অলরেডি টিকিট বিক্রি শুরু হয়েছে। আপনারা যারা এই নাটকটি দেখতে চান, তারা 1 এবং 2 নভেম্বর জিডি বিড়লা সভাঘরে ঠিক সন্ধ্যে 7টায় চলে আসুন, এবং আশা করছি আপনাদের একটি সুন্দর উপস্থাপনা, একটি মনোগ্রাহী বলবো নাকি একটি দুরন্ত গতিতে একটি প্রযোজনা আমার টিম আপনাদের উপহার দিতে পারবে। আমার মনে হয় আপনারা খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স নিয়ে বাড়ি যেতে পারবেন। আর কি আছে আমি একটু দেখে নিই। বিশ্বরূপ রায়, নাটকে দেখি না কেন? তার কারণ হচ্ছে একটা সময় পর্যন্ত যখন বহুরূপীতে প্রথম গেলাম 1996, যারা দেখেছেন পিরিতি পরমনিধি বলে, তারপরে করতে করতে আমার ছোট পর্দায় ডাক এলো, ঋতুপর্ণ ঘোষের প্রথম কাজ, এবং ওইটা করতে করতে থিয়েটারটা তো আর কোনো কাজই ফাঁকি মেরে হয় না, কারণ আমার কাজ ছিল ঠিক 3:30-র মধ্যে পৌঁছে গিয়ে ওই সরু সরু যে পেন্সিলগুলো থাকতো মেকআপের জন্য, সেগুলোকে ব্লেড দিয়ে কাটা, এবং একটু যদি এদিক ওদিক হয়ে যেত শীষটা ভেঙে যেত। থিয়েটার আমাকে ধৈর্যও শিখিয়েছে, থিয়েটার আমাকে এই 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 যে কত ধৈর্য ধরে একটা কাজ শুরু করতে হয় সেটা শিখিয়েছে। তো সেই পেন্সিল কাটার ধৈর্যটা আমার আর ছিল না তখন, কারণ তখন আমার কমিটমেন্ট অন্য জায়গায়, আমি একটা তখন ইকোসিস্টেমে পড়েছি। তো সেই জন্য করতে পারিনি, ভেবেছি আমি ফাঁকি মেরে তো মঞ্চ হয় না ভালো, মানে আমি মনে করি যে একমাত্র কাজ হচ্ছে সেই মানুষটা যার সঙ্গে তুমি বেইমানি না করলে সে তোমার সাথে কোনোদিন বেইমানি করবে না। তো তাই যখন আবার সময় হলো, আমি 2018-তে একটি মনোলগ করেছিলাম, মনোড্রামা করেছিলাম রঙ্গিনী বলে, যারা দেখেছেন সেই সময়, আমি জানি না কতজন দেখেছেন, তবে এবারে এটা আমার প্রযোজনা সংস্থা থার্ড থিয়েটার প্লাস থেকে আমরা শুরু করছি, তারা সুন্দরী। এবং এলাম তো থিয়েটারে, দেখি না কেনটা বড় কথা নয়, ফিরে এলাম সেটাও বড় কথা নয়। থিয়েটারে ছিলাম, অভিনয় ছিলাম, মাত্রাটা এবারে মঞ্চে আনলাম। আবার যখন মনে হবে তখন আবার ফিল্ম করব, আবার থিয়েটার করব। কোন ভালোবাসার মানুষকে তো ছাড়া যায় না, হয়তো যোগাযোগ সাময়িক বন্ধ হতে পারে, কিন্তু ভালোবাসাটা থেকে যায়, তাই না? আর কি আছে?
রুমা মজুমদার বলছে আপনার আবৃত্তি আমার খুব ভালো লাগে, সাথে আমার ছোট্ট মেয়েকে খুব, আচ্ছা, মেয়ের খুব ভালো লাগে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করবেন রুমাদি 1 তারিখে বা 2 তারিখে এসে আমাদের এই তারা সুন্দরী দেখতে। এবং আমি আমার নিজের ইচ্ছে আছে, আমি আমার টিমকে বলেও রেখেছি যে 2 তারিখের পর আবার আমি আপনাদের সামনে লাইভে আসব, এবং যারা যারা তারা সুন্দরী দেখেছেন বা দেখবেন তাদের সঙ্গে আমি সরাসরি কথা বলবো। এটা আমি ভেবে রেখেছি। তাদের কি মনে হয়েছে থিয়েটারটা দেখে, কারণ সেই দিন শোয়ের পর তো আমি চাই, কেন এটা যখন এই প্রযুক্তি যখন আমাদের হাতে আছে, আমরা বিজ্ঞানকে অসম্মান করব কেন, তাই না? তো আমার ইচ্ছে আছে 2 তারিখের পর 3 বা 4 তারিখ নাগাদ আমি আবার আপনাদের সঙ্গে লাইভে আসবো, এবং তখন যারা যারা এই তারা সুন্দরী দেখবেন এই 2 দিন, তাদের কি মনে হয়েছে, আরো কি কি করলে আপনাদের তারা সুন্দরীকে নিয়ে আপনাদের বক্তব্য কি, কোন জায়গাটা আপনাদের মনে হয়েছে এই জায়গাটা গার্গী আরেকটু করলে এরকম ভালো হতো, বা এটা এটা এরকম আমরা আশা করেছিলাম। আমি আপনাদের প্রত্যেকটা মতামত শুনবো, আমি নিজে আপনাদের উত্তর দেবো এবং লাইভে এসে আপনাদের উত্তর দেব। তার জন্য আপনাদের 1 এবং 2 তারিখে চেষ্টা করুন যে থিয়েটারটা দেখার। আবারও বলছি, 1 এবং 2 তারিখে জিডি বিড়লা সভাঘরে সন্ধ্যে ঠিক 7টায় আমাদের তারা সুন্দরী মঞ্চস্থ হবে, এবং থার্ড বেল আর বুক মাই শোতে আমাদের কিন্তু অলরেডি টিকিটটা বিক্রি শুরু হয়ে গেছে। আচ্ছা, আবার কে লিখেছেন? অভিষেক বসু লিখেছেন, তারা সুন্দরী নাটকটি থেকে একটা একটা ডায়ালগ, আচ্ছা আচ্ছা, শোনার, আচ্ছা আপনি আসেননি, আমি বলেছিলাম একটি ডায়ালগ। তারা সুন্দরী তো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, তাকে বলা হতো বিরুদ্ধ গুণের অধিকারী। অর্থাৎ যতটা সুন্দর উনি ট্র্যাজেডি করতেন, ঠিক ততটাই সুন্দরভাবে উনি কমেডি করতে পারতেন। আর এবং অদ্ভুতভাবে ওনার জীবনটাও তাই ছিল, কখনো দুঃখ কখনো আনন্দ, হয়তো আমাদের সবার জীবনই তাই। তারা সুন্দরীর অনেক ডায়ালগ আছে, তবে আমি চাইবো যে মেন যে ডায়ালগগুলোতে আমি জানি যে আপনাদের আরো ভালো লাগবে সেগুলো বলবো না, তবে হ্যাঁ, একটা হতে পারে যে উনি যখন ট্র্যাজেডি একটা বলি, যে উনি বলেছিলেন যে আচ্ছা আমাকে কে গ্রহণ করলো, কে সঙ্গ দিল আমাকে, অমরবাবু না অপরেশ মুখার্জি? অমরেন্দ্রনাথ দত্ত, থিয়েটারের নেপোলিয়ন কাঁপতেন অমরেন্দ্রনাথ দত্ত। অপরেশ মুখার্জি, যার সঙ্গে 10 বছর একত্রে অভিনয় করলুম, আমাদের একটি সন্তান হলো, নাম নির্মল। এটা তারা সুন্দরী বলছে। তারা সুন্দরী যখন আবার মুখ্যদা করছে, বলছে আর মুখ্যদায় আমার ওরকম কমেডি আর কেউ করতে পারবে? যখন তাকে বলছে তারা বুড়ি, বলছে সুশীলা বলছে যে হৈমবতী বিয়ে করতে চায় কিন্তু তার বিয়ে হয় না, তাই সে গান ধরেছে, শুনছে তার দিদি সুশীলা। বাঁকা শীতে ছড়ি হাতে ভাতার এসেছে, হেসে কাছে বসেছে, কামিজাটা সোনার বোতাম, চেনের কি বহার, রুমালে উড়ছে ল্যাভেন্ডার। তারে হেমু, তা ওই বিয়ের পর বরকে সোয়াগ করতে পারবি তো? উমা, কি যে বলো সুশীলা দিদি, তা পারবনি, আমি ওর পুরুষ ঘেঁষা আছি গো। তো এইরকম নানা রকম ডায়লগ, কখনো ট্র্যাজেডি কখনো কমেডি। তারা সুন্দরীকে বলা হতো যে বিরুদ্ধ গুণের অধিকারী, কখনো ট্র্যাজেডি কখনো কমেডি। এই 2 গুণ প্রদর্শনে তারা সুন্দরী অপূর্ব, অনিন্দ। তাই তারা সুন্দরীকে দেখার জন্য আপনাদের জিডি বিড়লা সভাঘরে নভেম্বরের 1 এবং 2 তারিখে আসতে হবে। থার্ড বেল এবং বুক মাই শোতে আমাদের অলরেডি টিকিট বিক্রি শুরু হয়েছে। সোনালী ভর, মঞ্চ হোক কি ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা হোক, অভিনয়ে অভিনয় থাকাটাই ভীষণ জরুরি। ঠিকই, একদম ঠিক বলেছেন, অভিনয় থাকাটাই জরুরি। তবে আমি মনে করি সংসার মঞ্চেও থাকাটা খুব জরুরি। আমার মনে করি যে আপনারা যারা সত্যি সত্যি এই, আবারও বলছি যে শ্বশুর শাশুড়ি
ছেলে মেয়ে স্বামী দেওর ননদ সবাইকে দেখভাল করে রান্নাবান্না করে তাদের সেবা করে তাদের সংসার করে ওই যে নিজের যেটুকুনি সময় বার করেন, আপনাদের মতো বড় শিল্পী বোধহয় আর কেউ নেই যারা মানে সেই সমস্ত ঘরের মঞ্চের মানুষদের মহিলাদের আমি কুর্নিশ করি সব সময়। এ অনেক বড়, এ অনেক কঠিন কাজ। আর কে আছে? এটা হচ্ছে স্পন্দন চিত্রকর। আচ্ছা, বেস্ট উইশেস তারা সুন্দরী বেছে নেওয়ার পেছনে আপনার ইন্সপিরেশন কি? তারা সুন্দরী নিজেই, তারা সুন্দরী নিজেই। কারণ আমার সবসময় মনে হয়েছে যে পেশাদার মঞ্চে যে ৪ জন অভিনেত্রী কিংবদন্তি ছিলেন, যেমন নটি বিনোদিনী, তাকে সে তো বহুল চর্চিত, তিনকড়ি দাসী লেডি ম্যাকবেথ করে মানে প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন, এবং তারা সুন্দরী পরে প্রভাদেবী, অনেক পরে প্রভাদেবী। তারা সুন্দরী, এদের মধ্যে তারা সুন্দরীকে আমার ভীষণ মনে হতো ভীষণ নেগলেক্টেড, মানে ওনাকে নিয়ে কোনো আর্কাইভ নেই, ওনার কোনো ছবি আমরা সেই অর্থে দেখতে পাই না, এবং একটা ছবি আছে সেটাও খুব ব্লার্ড। তো এইরকম একজন অভিনেত্রী যে মানে ইংরেজি ভাষা না জেনেও ইংরেজি এত সুন্দর শুনে শুনে মুখস্থ করে শেক্সপিয়ারের নাটক অভিনয় করতে পারেন উনি। 1914-তে করেছিলেন ক্লিওপ্যাট্রা, 1919-এ ডেসডিমোনা। তো সে তো অসম্ভব একজন গুণী মানুষ, এবং শেষে তার জীবনে আছে জানেন যে তার যত পয়সা যত অর্থ সে সমস্ত ভুবনেশ্বরে গিয়ে তিনি সারদা মায়ের পায়ে দিয়েছিলেন, এবং তার সেই অন্তরের ডাকে তিনি চলে গেছিলেন। কিন্তু শেষ জীবন অবধি তাকে বলা হতো তারা বুড়ি, কিন্তু শেষ জীবন অবধি তিনি নায়িকার চরিত্রেই অভিনয় করেছেন। সন্তান হারিয়েছেন, তার প্রথম প্রেমিক যাকে সে সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল, কিন্তু এতটাই আত্মসম্মান বোধ ছিল, সে যখন বুঝলো যে যাকে অন্যায়ভাবে তার সঙ্গে অন্যায় করা হচ্ছে তার বিরুদ্ধে সে মামলা করে, এবং সে মামলা জেতে। তারপরে তার পরবর্তী যে পুরুষ তার জীবনে আসে তিনি বলছেন যে অপরেশবাবু যেন আমার জীবনে ঈশ্বরের দান, অপমানিত ক্ষতবিক্ষত তারার বুকে তিনি যেন শান্তির ভালোবাসার প্রলেপ দিলেন। তো তার সঙ্গে সে লিভ ইন করেছিল এবং তাদের একটি সন্তান হয়েছিল। অত্যন্ত সাহসী ছিলেন, এমন চরিত্র করতেন যেগুলি তৎকালে কেউ করার কথা ভাবতেই পারে না। উনি একটা জায়গায় বলছেন যে সবাই তা পারেনি, এই তারা পেরেছিল, এই তারা। তো এই যে একটা অসম্ভব অহংকার, অসম্ভব তেজ, অথচ মাটির একজন মানুষ, রক্ত মাংসের একজন মানুষ, সেই আমার ইন্সপিরেশন ছিল। আমি অনেকবার ভেবেছি যে কেন এনাকে নিয়ে কেন কোনো ফিল্ম নেই, এনাকে নিয়ে কেন মঞ্চে কাজ হয়নি। সেই জন্যই উনি আমার ইন্সপিরেশন। আচ্ছা, এটা রিয়াজুল ইসলাম। কেমন আছো? ভালো আছো? কোথা থেকে বলছো? এটা জানা খুব দরকার। কলকাতায় একটি বাড়িতে বসে বলছি। আর ১ তারিখে আমাকে কোথায় পাবেন বলে দিচ্ছি। জিডি বিড়লা সভাঘরে, সন্ধ্যে ৭টা থেকে। চলে আসুন তারা সুন্দরী দেখার জন্য। আচ্ছা, তারা সুন্দরী আমার কথায় কোনো উত্তর দাওনি। আচ্ছা, তারা সুন্দরী আমার কথায় কোনো উত্তর দাওনি, দুঃখ নাই। আমি আছি শুধু তোমার সুন্দর কাজ দেখার জন্য, আমিও তোমার সুন্দর কাজ দেখার জন্য, ভালো থাকার জন্য ধন্যবাদ। কে বললো উত্তর দিইনি? এই তো উত্তর দিচ্ছি তো, আপনারটাই তো পড়লাম। তবে চাইবো যে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করুন, একদিন আসুন, মানে ১ তারিখে আসুন তারা সুন্দরীর সঙ্গে মুখোমুখি দেখা করার জন্য। আর কে আছেন? রুমা মজুমদার পড়েছি, অপূর্ব। স্পন্দন চিত্রকর পড়েছি, বেস্ট উইশেস। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে কথা। আমি আবারও বলি যে আমি ১ তারিখের পর ২ তারিখের পর আমার ফার্স্ট এবং সেকেন্ড শো এর পর আমি আপনাদের সঙ্গে আবার একবার লাইভ করব। ১ তারিখের আগেও আপনাদের সঙ্গে আরেকবার আমার লাইভে কথা হবে, দেখা হবে,
এবং আমি চাইবো যে যারা ১ এবং ২ তারিখে জিডি বিড়লা সভাঘরে এসে তারা সুন্দরী দেখবেন, তাদের সঙ্গে আমি কথা বলবো লাইভে। তাদের কিরকম লেগেছে তারা সুন্দরী দেখে, তাদের কিরকম লেগেছে পুরো তারা সুন্দরী নাটকটি, এবং আমরা যেটা মঞ্চস্থ করছি আমার টিমের সবাই তারা কিরম কাজ করেছেন, তারা সুন্দরীর সঙ্গীত কিরম লিখেছে, তারা সুন্দরীর নাটক সেই স্ক্রিপ্টটা আপনাদের কিরম লেগেছে, তারা সুন্দরীর পোশাক, তারা সুন্দরীর আবহ, সবটা আপনাদের কেমন লেগেছে এই নিয়ে সরাসরি, আর অবশ্যই যে তারা সুন্দরী হিসেবে, তারা সুন্দরী রূপে আমাকে আপনাদের কেমন লেগেছে, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব ২ তারিখের পর আবার লাইভে। আবারও একবার বলি যাওয়ার আগে যে ১ এবং ২ নভেম্বর জিডি বিড়লা সভাঘরে ঠিক সন্ধ্যে ৭টায় মঞ্চস্থ হচ্ছে তারা সুন্দরী প্রযোজনা সংস্থা থিয়েটার প্লাস। তারা সুন্দরী যদি আপনারা দেখতে চান তাহলে অলরেডি আমাদের বুক মাই শো এবং থার্ড বেলে ডিস্ট্রিক্ট লেভেলেও আমাদের টিকিট বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। এছাড়াও আপনারা ফিজিক্যাল টিকিট পাবেন আউট 1590 প্রত্যেকটি আউটলেটে। তবে আপাতত আপনারা থার্ড বেল এবং বুক মাই শোতে গিয়ে টিকিট বুক করতে পারেন। তারা সুন্দরী আপনাদের কাছে আসছে ১লা এবং ২রা নভেম্বর জিডি বিড়লা সভাঘরে ঠিক সন্ধে ৭টায়। নমস্কার।